গল্পের নাম অন্তদহন। রাইটার DRM সোহাগ। পর্ব সংখ্যা ২৭। পেজ DRM সোহাগ হানি। সৌম্য হঠাৎই রেগে চিৎকার করে বলে, আমার বনুর সাথে কিছু করলে আপনাকে ছাড়ব না আমি। আকাশ ভাবলেশহীনভাবে বলে, আমার বউয়ের সাথে আমি কি করব সেটা তোমার থেকে কেন শুনব আমি? লজিক লেস কথা বলা বাদ দাও। বোনের শ্বশুর বাড়ি এসেছ, মিষ্টিমুখ কর। সৌম্য রেগে আকাশের কলার না পেয়ে দুহাতে আকাশের গলা চেপে ধরে। আকাশ চোখ বড় বড় করে তাকায়। আসমানি নওয়ান, শিমু দুজনেই বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ রেগে সৌম্যকে গায়ের জোরে ধাক্কা দেয়। সৌম্য এক পা পিছিয়ে যায়। আকাশ ডানহাতে সৌম্যর কলার চেপে রাগান্বিত স্বরে বলে, ভুলেও আমার গায়ে হাত তোলার চেষ্টা করো না সৌম্য। বউয়ের হাতের মার মিষ্টি লাগলেও অন্যদের মার আমার হজম হয় না। ১০০ গুণে ফেরত দিই। সৌম্যর চোখে মুখে রাগ, তবে আকাশের কথায় ভ্রুজোড়া কুঁচকে যায়। আকাশ সৌম্যর কলার ছেড়ে ঠান্ডা হয়ে বলে, আমি তোমাকে ছোট ভাই ভাবি। জায়গাটা নষ্ট করো না। বসো। ঠান্ডা মাথায় কথা বলছি। সৌম্য রেগে বলে, আপনাদের মতো জানোয়ার মানুষদের সাথে বসে তো দূর, দাঁড়িয়ে ও কথা বলার রুচি নেই আমার। আকাশ শক্ত গলায় বলে ওঠে। সৌম্য। সৌম্য চোখ বুজল। ঢাকা শহরে আসার পর থেকে সে আকাশকে চিনত। শিমুকে টিউশন করাতে গিয়ে সম্পর্কটা আরও সুন্দর হয়েছিল। সবসময় বড় ভাইয়ের মতো সম্মান করে এসেছে আকাশকে। আর আকাশ কি কম ছিল? তাকে ছোট ভাইয়ের মতো আড়াল থেকে অদ্ভুত একটা স্নেহ দিত, যেটা সে শিমুকে টিউশন বাদ দেওয়ার পর উপলব্ধি করেছিল। কিন্তু আজ জানল, সেই মানুষটা তার বাবাকে নিয়ে তাকে আর তা বনুকে কিভাবে মারতে চেয়েছিল। না পেরে তাকে আর তার বনুকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। সৌম্যর কষ্ট হয়। কিছু আপন মানুষ তো পুড়েই ছাই হল। আর যাকে এই শহরে এসে রিহানের পর একটু হলেও আপন ভাবত, সে নাকি এতগুলো মানুষের খুনি। সৌম্য চোখ মেলে। চোখ দুটো লাল। কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলে, আমি আর আমার বনু আপনার কি ক্ষতি করেছি আকাশ ভাইয়া? আমার বনু আপনাকে ডিভোর্স দেয়নি বলেই কি আপনার এত ক্ষোভ ছিল? আকাশ বিস্ময় চোখে তাকায় সৌম্যর দিকে। অতঃপর বলে, আমি ডিভোর্স চাই না সৌম্য। তুমি ভুল ভাবছ আমায়। সৌম্য চিৎকার করে বলে, ভাবছি না ভুল আমি। আপনারা কেউ মানুষ নন। প্রথমে আমাকে আর বনুকে কত বাজেভাবে মারতে চাইলেন। আমার পেটে চাকু মারা। আমার বনুকে রেপ। আকাশ দুহাতে কান চেপে চোখ বুজে চিৎকার করে বলে, চুপ কর। আকাশের কণ্ঠ কাঁপছে। সে যেদিন জেনেছিল তার সন্ধ্যামালতিকে অন্য কেউ ছুঁয়েছে, সে তো সেদিনই অর্ধেক মরে গিয়েছিল। আর যখন জেনেছিল তার সন্ধ্যামালতি পুড়ে গিয়েছে, তখন সে পুরোটাই মরে গিয়েছিল। সে কাকে বোঝাবে এসব? সৌম্য তাচ্ছিল্য হাসল। এরপর আবার ও আগের ন্যায় শক্ত কণ্ঠে বলে, আপনারা কতগুলো মানুষকে পুড়িয়ে মেরেছেন, একবার ও হিসেব করেছিলেন? আমার বাবা মা নেই, আপনি জানতেন না আকাশ ভাইয়া? সেই জায়গায় একটা মামা, মামি ছিল, আমার দুটো বনু ছিল, দুটো ভাই ছিল। সবাই কয়লা হয়ে গিয়েছে। আমি আর বনু হাঁটতে না বেরোলে তো আমরা ও কয়লা হয়ে যেতাম। তবুও আপনাদের মাঝে ন্যূনতম অনুতাপ নেই। উল্টে আমার বনুকে আবার মারতে নিয়ে এসেছেন। লজ্জা করে না আপনাদের? কথাগুলো বলে সৌম্য থামে। চোখ বুজে নেয়। চোখের কোণে জলকণা জমেছে। সেই মানুষগুলোর কথা মনে পড়ে গেল যে, কত সুন্দর একটি পরিবার ছিল তাদের। এক নিমিষেই সব ছাই হয়ে গেল। সৌম্য কি করে ভুলবে ওই মানুষগুলোকে? সেই সাধনকে, যে তাকে ভাই ভাই বলে মুখে ফেনা তুলত। সেই বনুকে, যে তার কলিজার বনুকে একটি নতুন জীবন দিয়েছিল, হাসতে শিখিয়েছিল। আকাশ, আসমানি নওয়ান, শিমু তিনজনেই স্তব্ধ চোখে সৌম্যর দিকে চেয়ে আছে। সৌম্য চোখ মেলে আকাশের দিকে চেয়ে ভারী গলায় বলে, আপনি বলছেন আমাকে ছোট ভাই ভাবেন। সেই জায়গা যেন নষ্ট না করি। অথচ আপনি আমার বড় ভাইয়ের জায়গাটা তো অনেক আগেই নষ্ট করে দিয়েছেন। আপনি কিভাবে পারলেন এরকমটা করতে আকাশ ভাইয়া?
আকাশ ঢোক গিলল। আসমানি নওয়ানের চোখজোড়া ভরে ওঠে। শিমুর চোখের কোণেও পানি জমেছে। সেই আগুনের কথা কেউ তো ভুলে যায়নি। কিন্তু সৌম্যর মুখে এভাবে হারানো মানুষগুলোর কথা শুনে তারা নিজেদের সামলাতে পারছে না। আকাশ মৃদুস্বরে বলে, এসবের কিছুই আমি জানতাম না। সৌম্য হেসে বলে, চোর চুরি করে স্বীকার করে না, সে চুরি করেছে। এসব আমি জানি। আকাশ রেগে তাকায় সৌম্যর জন্য। অকারণে তাকে ভুল বোঝার কারণ কি? সৌম্য নিজেকে সামলে শক্ত গলায় বলে, আমার বনুর ডিভোর্স পেপার আমি রেডি করব। আমার বনুকে ছেড়ে দিন। কোথাও ও? এরপর সৌম্য চেঁচিয়ে ডাকে, বনু, এই বনু। আকাশ মৃদুস্বরে বলে, আমি সন্ধ্যাকে ডিভোর্স দিব না, আর ছাড়বও না। তুমি এখান থেকে যাও সৌম্য। কথাটা শুনতেই সৌম্য প্রচণ্ড রেগে যায়। আবার ও তার বোনকে তার থেকে কেড়ে নিতে চায় এই অমানুষগুলো। নিজেকে দমাতে না পেরে এগিয়ে গিয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে আকাশের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। আকাশ চোয়াল শক্ত করে তাকায় সৌম্যর দিকে। আসমানি নওয়ান দ্রুত এগিয়ে আসেন। তার আগেই আকাশ সৌম্যর গলা চেপে ধরে দাঁত কিরমির করে বলে, বলেছি না, বউয়ের হাতের মার ছাড়া আর কারো হাতের মার হজম হয় না আমার। আমার গায়ে কোন সাহসে হাত তুললি? সৌম্য নিজে ও আকাশের গলা চেপে ধরেছে। তবে আকাশ আগে ধরায় সে সুবিধামতো ধরতে পারেনি। আসমানি নওয়ান আকাশকে টানতে টানতে বলে, আকাশ ছাড়ো, এরকম কইরো না। আকাশ মায়ের কথা কানে নিল না। সৌম্য হঠাৎ আকাশকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। আকাশ দুপা পিছিয়ে যায়। সৌম্য আবার ও তেড়ে গিয়ে একই কায়দায় আকাশের মুখ বরাবর ঘুষি মারে। আকাশ রেগে বোম হয়ে যায়। তেড়ে গিয়ে পরপর 3টে ঘুষি মারে সৌম্যর মুখ বরাবর। আবার ও মারতে নিলে আসমানি নওয়ান টেনে আকাশকে কিছুটা পিছিয়ে দিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে যায়। আকাশ আরেকটা ঘুষি মারার জন্য হাত উঠিয়ে মাকে দেখে থেমে যায়। আসমানি নওয়ান রেগে বলে, আমি তোমারে থামতে কইতাছি আকাশ। তুমি ওরে এভাবে মারতাছ কেন? আকাশ রেগে বলে, আমি তো প্রথমেই বসে কথা বলতে চেয়েছি। ও আগে আমার গায়ে হাত তুলেছে। তুমি দেখনি ওর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? সৌম্য ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে রেগে বলে, আপনার মতো অমানুষকে এখনো আপনি বলছি, এর জন্য শুক্রিয়া করুন। আকাশ রেগে বলে, তোর আপনি তুই ধুয়ে খাবে আদব। এই জন্যই ভাবছিলাম, আমার কোমলমতি সন্ধ্যা এরকম খাটাস হলো কি করে। এখন বুঝলাম, ওর ভাই নিজে এক বেয়াদব, বোনকে আরেক বেয়াদব বানিয়ে ছেড়েছে। আকাশের কথা শুনে শিমু চোখ বড় বড় করে তাকায়। কপাল চাপড়ায়। এই আকাশ ভাইয়া কিসের মধ্যে কি বলছে? আসমানি নওয়ান ছেলের দিকে বিরক্ত চোখে চেয়ে আছেন। সৌম্য রেগে বলে, আমার বনুকে একদম বেয়াদব বলবেন না। ওকে সবসময় অবলা হয়ে থাকার শিক্ষা দিইনি আমি। প্রথমে অবলা ছিল বলে প্রথম দিন আমার বনুকে থাপ্পড় মেরেছিলেন। আকাশ বিরক্ত হয়ে বলে, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। সব আদর করে পুষিয়ে দিব। আকাশের কথা শুনে সৌম্য থতমত খেয়ে তাকায়। আসমানি নওয়ান ছেলের কথায় অস্বস্তিতে পড়ে যায়। শিমু এই সিরিয়াস মোমেন্টে না চাইতে ও শব্দ করে হেসে ফেলে। শিমু সৌম্যর পাশেই দাঁড়িয়ে। সৌম্য শিমুর দিকে রেগে তাকায়। শিমু ঢোক গিলে বলে, সরি স্যার। সৌম্য রেগে বলে, আমার বনু কোথায়? শিমু কিছু বলার আগেই আকাশ বলে, নেই তোমার বনু। তুমি এখান থেকে যাও। আমার মারামারি করতে ভালো লাগছে না। অন্য একদিন এসো। মুড আসলো আয়োজন করে লড়াই করব। সৌম্য রেগে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কুঁচকে চেয়ে আছে সৌম্যর দিকে। আসমানি নওয়ান উল্টো ঘুরে সৌম্যর দিকে চেয়ে বলে, বাবা একটু বসো। আমরা বৈশা কথা কই। তাইলে তোমার ভুল ভাঙব। সৌম্য রেগে বলে, বলেছি তো, আমি আপনাদের সাথে দাঁড়িয়ে ও কথা বলতে চাই না। আমার বনুকে এনে দিন প্লিজ। আসমানি নওয়ান অবাক হলেন না। ছেলেটিকে দোষ দিয়ে লাভ নেই।
সন্ধ্যাকে ছেলেটির কাছে ফিরিয়ে দিয়ে মাথা ঠান্ডা করে কথা বলবে না হয়। আসমানি নওয়ান এটা ভেবে মৃদুস্বরে বলেন, আচ্ছা দাঁড়াও, জান্নাত্রী আমি আনতাছি। সৌম্য ভ্রু কুচকে তাকায়। এই ভদ্রমহিলা তার বনুকে এই নামে ডাকে কেন? তার মা তার বনুকে এই নামে ডাকত। সৌম্য বুঝতে পারে না। ওদিকে আকাশ তার মায়ের কথা শুনে কিছু না বলেই বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সে কিছুতেই সন্ধ্যাকে যেতে দিবে না। আসমানি নওয়ান আকাশের হাবভাব হয়তো বুঝলেন। দীর্ঘশ্বাস ফেলে আকাশের পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশ দ্রুত তার ঘরের দরজা খুলে দরজা আটকে দেয়। এরপর উল্টো ঘুরে দেখল, সন্ধ্যা মেঝেতে হাঁটু মুড়ে বসে, হাঁটুতে মুখ গুজে ফোপাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আকাশ দ্রুত সন্ধ্যার সামনে গিয়ে মেঝেতে দুহাঁটু ঠেকিয়ে বসে। এরপর দুহাতে টেনে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ অসহায় কণ্ঠে বলে, সন্ধ্যামালতী আমাকে রেখে যেও না। সন্ধ্যার আগে গায়ে যা শক্তি ছিল সব প্রয়োগ করে আকাশকে ধাক্কা মারে। তার ভাই তাকে কখন থেকে ডাকছে, অথচ এই লোকটা তাকে ঘরে আটকে রেখেছে। সন্ধ্যার গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করল, অসুস্থ মস্তিষ্কের লোক আপনি। ডক্টর না দেখিয়ে আমার উপর কেন টর্চার করছেন? সন্ধ্যার মনের কথা মনেই রইল। আকাশ অসহায় চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যাকে আবারও জড়িয়ে ধরতে গেলে এবার সন্ধ্যা না পেরে রাগে জিদ্দে একদলা থুতু আকাশের মুখে নিক্ষেপ করে। সাথে সাথে আকাশ চোখ বুজে নেয়। এতক্ষণের করা সন্ধ্যার প্রতিটি আঘাত আকাশ মেনে নিতে পারলেও এবারের করা সন্ধ্যার কাজটি আকাশের সহ্য হল না। সন্ধ্যা এই কাজ দ্বারা কি তাকে ঘৃণার পরিমাণ বোঝাল? আকাশের বুকটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল। মনে হল একটি চিনচিন ব্যথা বিদ্যুৎ বেগে পুরো দেহে ছড়িয়ে পড়ছে। একটু পর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায় আকাশ। সে দেখল সন্ধ্যা দুহাতে মুখ লুকিয়ে ফোপাচ্ছে। আকাশ ঢোক গিলল। লালিত চোখজোড়ায় জলকণা চিকচিক করছে। আসমানি নওয়ান অনবরত দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলতে বলছে আকাশকে। সন্ধ্যা নিজেকে সামলে দ্রুত আকাশের সামনে থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। আকাশ ঘাড় বাঁকিয়ে মলিন মুখে দেখল সন্ধ্যাকে। হাঁটুর নিচ পর্যন্ত অবহেলায় পড়ে থাকা চুলগুলোর দিকে তাকিয়ে রইল। এই চুলের অধিকারিণীকে ছাড়া সে পাথর হয়ে বেঁচেছিল। তার সন্ধ্যামালতির প্রতিটি ক্ষত তাকে তার ব্যক্তিত্বের বাইরে গিয়ে বাচ্চাদের মতো কাঁদিয়েছে। এই কয়টা মাস কত হাজারবার চোখ ভিজেছে তার হিসেব নেই। অথচ সেই মেয়েটিই তাকে কতটা ঘৃণা করে একটু আগে সেটাই বুঝিয়ে দিল। এর চেয়ে তো সেটাই ভালো ছিল যখন সে ভাবত সন্ধ্যা পুড়ে গিয়েছে, আর তার থেকে বিদায় নেয়ার আগে তার সন্ধ্যামালতী তাকে এক ভালোবাসায় মোড়ানো চিঠি দিয়ে গিয়েছে। আকাশও ভেবেছে মেয়েটির মনে তার জন্য কত অনুভূতি আছে। আসলো কিশোরী মেয়েরা কখনো খুব ভয়ানকভাবে ভালোবাসতে জানে, যার রেশ সারা জীবনে কাটে না। নয়তো এই কিশোরী মেয়েরা এই আবেগে ভাসে, যা দুদিনেই কেটে যায়। তবে কি সন্ধ্যা দ্বিতীয় সারির মেয়ে? সন্ধ্যার আবেগ কেটে গিয়েছে? কথাগুলো ভেবে আকাশ মাথা নিচু করে ঢোক গিলল। সন্ধ্যা পুড়ে যাচ্ছে ভেবে লাশ যখন চিৎকার করে কেঁদেছিল, আজ ও সেভাবেই কাঁদতে ইচ্ছে করছে আকাশের। আকাশ ডান হাতে ভর দিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায়। মুখে লেগে থাকা সন্ধ্যার ছিটানে থুতু ডান হাতে মুছে দেয়। এরপর ঝাপসা চোখজোড়া দুহাতে ডলে সামনে তাকিয়ে দেখল সন্ধ্যা ফুপিয়ে কাঁদতে কাঁদতে দরজায় থাপ্পড় দিচ্ছে। আসমানি নওয়ান দরজার ওপাশ থেকে বুঝলেন সন্ধ্যা অনেকক্ষণ থেকে দরজায় থাপ্পড় দিচ্ছে। তার খারাপ লাগল। আকাশ মেয়েটির সাথে এরকম জোরজবরদস্তি করছে কেন? এক পর্যায়ে আসমানি নওয়ান চেঁচিয়ে বলে ওঠেন, আকাশ তুমি কি দরজা খুলবা না? তুমি দেখতাস না জান্নাত তার ভাইরে চাইতাছে। তুমি ওর সাথে এরকম জোরজবরদস্তি করে ওরে মাইরা ফেলতে চাও? মায়ের কথায় আকাশের বুক কাঁপল। তার সন্ধ্যামালতী তার কাছে থাকলে মরে যাবে? ঢোক গিলল আকাশ। দুর্বল পায়ে এগিয়ে এসে সন্ধ্যার পিছনে দাঁড়িয়ে দরজা খুলে দেয়। দরজা খোলা পেয়ে সন্ধ্যা হুড়মুড়িয়ে বেরিয়ে সামনে আসমানি নওয়ানকে দেখে সন্ধ্যা আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। ভদ্রমহিলা খেয়াল করলেন সন্ধ্যার শরীর কাঁপছে। আকাশের দিকে চেয়ে রেগে বলে,
আকাশ, কি করছো তুমি আমার জান্নাতের সাথে? আকাশ একবার মায়ের দিকে তাকায়, এরপর চোখ সরিয়ে নির্জীব চোখে সন্ধ্যার দিকে তাকায়। আসমানি নওয়ান সময় নষ্ট না করে সন্ধ্যার হাত ধরে দ্রুত পায়ে নিচে নেমে যায়। সন্ধ্যা সৌম্যকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। সৌম্য দুহাতে বনুকে জড়িয়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, তার বনু ঠিক আছে ভেবে। সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না বনু, আছি আমি তো, এই আমি এসেছি। এরপর সন্ধ্যাকে ছাড়িয়ে নিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখল, মেয়েটি কাঁদতে কাঁদতে চোখমুখ ফুলিয়ে এসেছে। মাথায় হিজাব নেই, চুলের যাচ্ছেতাই অবস্থা, কলেজ ড্রেসের ওড়না এলোমেলো হয়ে আছে। সৌম্যর অসহায় লাগল, সে সবসময় ভাই হিসেবে দায়িত্ব পালন করতে পারে না, তার বনুকে আগেভাগে সব বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারে না। দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে ভারী গলায় বলে, সরি বনু, আমি আবার তোকে আগলে নিতে পারলাম না। আসমানি নওয়ান, শিমু অবাক হয়ে এদের দুভাই বোনকে দেখে। এরকম ভাইবোনের সম্পর্ক দেখলে চোখ জুড়িয়ে যায় যেন। সন্ধ্যার তার ভাইয়াকে হাতের ইশারায় বোঝায় সে এখান থেকে চলে যেতে চায়। সৌম্য সন্ধ্যার হাত ধরে উল্টো ঘুরে কয়েক পা এগিয়ে যায়। আকাশ সিঁড়িতে দাঁড়ানো ছিল। সন্ধ্যার চলে যাওয়াটা সে মানতে পারল না। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে এসে সন্ধ্যাকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে। সে কিভাবে থাকবে তার সন্ধ্যাকে ছাড়া? বিড়বিড় করে আওড়ায়, সন্ধ্যামালতী, আমাকে ছেড়ে যেও না প্লিজ। এরপর সন্ধ্যাকে ছেড়ে দুহাতের আজলায় সন্ধ্যার মুখ নিয়ে ভাঙা কণ্ঠে বলে, আমি তোমাকে আর মারব না সন্ধ্যামালতী, আর বাজে কথা বলবো না, বিশ্বাস কর, প্লিজ যেও না তুমি। আমি কিভাবে? বাকিটুকু শেষ করার আগেই সৌম্য রেগে আকাশকে ধাক্কা দিয়ে সন্ধ্যার থেকে সরিয়ে দেয়। রাগান্বিত স্বরে বলে, একদম আমার বনুর কাছে ঘেঁষবেন না। আমি বলেছি তো, খুব তাড়াতাড়ি আমার বনুর আর আপনার ডিভোর্স করিয়ে দিব আমি। আকাশ জ্বলন্ত চোখে তাকায় সৌম্যর দিকে, তেড়ে গিয়ে আবার ও সৌম্যর গলা চেপে ধরে চিৎকার করে বলে, আমি আমার বউকে ডিভোর্স দিব না। তুই কেন বারবার এই কথা বলছিস? তোকে মেরাই ফেলব আজ। সন্ধ্যা চোখ বড় বড় করে তকায়। আসমানি নওয়ান ছেলেকে ধরার জন্য এগিয়ে আসার আগেই সন্ধ্যা আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। দুহাতে সৌম্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে, এই লোকটা এমন কেন? তাকে আর তার ভাইকে কি মেরে ফেলতে চাইছে? সৌম্য ঢোক গিলে তার বোনকে বা হাতে জড়িয়ে ধরার আগেই আকাশ সন্ধ্যাকে জোর করেই টেনে আবার ও নিজের সাথে জড়িয়ে নেয়। ঢোক গিলে বলে, আমি তোমাকে কোথাও যেতে দিব না সন্ধ্যামালতী। সন্ধ্যা আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে। সৌম্য আবার তার বোনকে সরিয়ে নেয়ার জন্য এগোয়, তার আগেই আসমানি নওয়ান আকাশকে টেনে সন্ধ্যার থেকে ছাড়িয়ে আকাশের বামগালে পরপর কষিয়ে দুটো থাপ্পড় মারে। রেগে আওয়াজ তুলে বলে, তুমি এত অমানুষ কবে থেইকা হইস? দেখতাস না জান্নাত তোমার কাছে থাকতে চাইতাছে না, কানতাছে? ওর সাথে এরকম জোরজবরদস্তি করতাছ কেন? কই পাইছ এইসব স্বভাব? আসমানি নওয়ানের কাজে সৌম্য, সন্ধ্যা, শিমু সকলেই বিস্ময় চোখে তাকায়। আকাশ ঝাপসা চোখে মায়ের দিকে তাকাল। তার মা ঠিকই বলেছে, সন্ধ্যা তাকে চাইছে না। সে যতবার সন্ধ্যাকে ধরতে গিয়েছে, ততবারই সন্ধ্যা তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। ঘৃণার ভারে থুতু ছুঁড়েছে তার দিকে। কিন্তু সে কি করবে? এত কিছুর পর ও সে নির্লজ্জের মতো সন্ধ্যাকে চাইছে। সে যে পারছে না। আকাশ ঢোক গিলল। এরপর হঠাৎই এগিয়ে এসে এক হাতে সৌম্যর হাত, আরেক হাতে সন্ধ্যার হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজার বাইরে বের করে দেয়। এরপর ডান হাতের আঙুল তুলে চিৎকার করে বলে, আর কখনো কেউ আমার চোখের সামনে আসবি না। আমিও যাব না। আসলো দুটোকেই জন্তু কবর দিয়ে দিব। মাইন্ড ইট। কথাটা বলেই সন্ধ্যা আর সৌম্যর মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয় আকাশ, শরীর কাঁপছে। নিজেকে সামলাতে ডান হাত তুলে দরজায় রেখে চোখজোড়া বুজে নেয়। দরজার ওপাশে সন্ধ্যা আর দুজনেই হতভম্ব হয়ে চেয়ে আছে। তারা বুঝতেই পারেনি আকাশ এরকমটা করবে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার হাত ধরে রাস্তার দিকে এগিয়ে যায়। সন্ধ্যা পিছু ফিরে বন্ধ দরজার দিকে নির্বাক চাহনিতে চেয়ে
সৌম্য বাইকের কাছে এসে দাঁড়িয়ে সন্ধ্যার ছেড়ে দেয়া চুলগুলো যত্ন সহকারে খোপা করে দিল। এরপর এলোমেলো ওড়না ঠিক করে দিল। সন্ধ্যাকে কিছু জিজ্ঞেস করল না। তবে সন্ধ্যার প্রতি আকাশের ব্যবহার তাকে ভাবাচ্ছে। সৌম্য বাইকে উঠে বসে বাইক স্টার্ট দেয়। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু উঠে বস। সন্ধ্যার দৃষ্টি আকাশদের বাড়ির দিকে ছিল। ভাইয়ের ডাকে দৃষ্টি সরিয়ে নিল। এরপর এক সাইডে পা রেখে বাইকে উঠে বসে ডান হাতে সৌম্যর পেট জড়িয়ে সৌম্যর পিঠে মাথা ঠেকিয়ে রাখে। মুখটা মলিন। সৌম্য বাইক নিয়ে জায়গাটি প্রস্থান করলে চোখের পলকে আকাশের বাড়ি আড়াল হয়। সাথে সাথে সন্ধ্যার দুচোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ সেই তখন থেকে দরজা ধরে দাঁড়িয়ে আছে। দমবন্ধ লাগছে তার। মনে হচ্ছে সহ্যের সীমা পেরিয়েছে। বহু কষ্টে একটা ঢোক গিলল। এরপর উল্টো ঘুরে মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান নিশ্চুপ হয়ে আকাশের দিকেই তাকিয়েছিল। আকাশ মায়ের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, শুনেছিলাম মায়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। প্রমাণ ও পেয়েছি। আমি সন্ধ্যাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম বলে তুমি বলেছিলে, একটা সময় আমি দিনের পর দিন কেঁদে কেঁদে সন্ধ্যাকে চেয়ে ও পাব না। আসলেই আমি মাসের পর কেঁদে ও আমার সন্ধ্যাকে পাইনি। আর তারপর একদিন তুমি বললে, আমি সন্ধ্যাকে ঠিক খুঁজে পেয়ে যাব। তোমার সে কথা ও ফলে গিয়েছে মা। এই তো আজ আমি আমার সন্ধ্যাকে খুঁজে পেয়েছি। কিন্তু তুমি হয়তো এই দোয়া করতে ভুলে গিয়েছিলে যে সন্ধ্যামালতী যেন আমাকেই ভালোবাসে। আর তাই সন্ধ্যামালতী আমায় ভালোবাসে না, আমায় আর চায় না। তোমার সব দোয়াই তো কবুল হয়ে গেল মা। এবার তবে কষ্ট করে এই দোয়াটাও করে দাও। আমি যেন খুব দ্রুত শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। কথায় আছে, জীবিত ফুলে কেউ ঘ্রাণ নেয় না অথচ শুকনো মালায় পূজা করে। ঠিক যেমন সন্ধ্যামালতী হারিয়ে গেলে আমি সন্ধ্যামালতীকে ভালোবেসেছি। এবার না হয় আমি হারিয়ে গেলে সন্ধ্যামালতী আমায় ভালোবাসবে। মরে গিয়ে হলেও সন্ধ্যামালতীর ভালোবাসা আমার চাই। আসমানি নওয়ান ছলছল দৃষ্টিতে ছেলের পানে চেয়ে থাকে। আকাশ কথাগুলো বলে ডানহাতের বুড়ো আঙুলের সাহায্যে চোখের কোণে লেগে থাকা পানি ছিটকে ফেলে। এরপর বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে ও কোণার দিকে একটি ঘরের দরজার সামনে তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এগিয়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, চিন্তা করো না, তোমাকে না মেরে মরব না। তোমার মতো অমানুষকে মারার জন্য সন্ধ্যামালতীকে ছাড়া একদিনের জন্য হলেও বাঁচতে চাই। একটু থেমে ঢোক গিলে বলে, হাজার হোক বাবা তো, তাই তোমাকে মারতে একটু সময় লাগছে। লাস্ট কথাটা শক্ত করে বলতে গিয়েও পারল না। গলা বেঁধে আসছিল। আকাশ আর এখানে দাঁড়াল না। দ্রুত পায়ে তার ঘরের দিকে এগিয়ে যায়। সাইফুদ্দিন নওয়ানের চোখে মুখে অসহায়ত্ব, ছেলের কথাটা একদম কলিজায় গিয়ে লেগেছে। বুকটা ভার লাগল খুব। মলিন মুখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ ডিভানের উপর বসে আছে। মাথা নিচু তার। দুহাত জমা করে কপালে ঠেকিয়ে রেখেছে। বারবার সন্ধ্যার থুতু নিক্ষেপ করার দৃশ্য চোখের সামনে ভাসছে। কিছুতেই ভুলতে পারছে না সন্ধ্যা তাকে এতটা ঘৃণা করে। সে যে মানতে পারছে না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আকাশের। তার সন্ধ্যামালতীর চোখে ঘৃণা দেখার মতো সাহসী সে নয়। সৌম্যর মতো সন্ধ্যামালতী ও কি ভাবে সেই সন্ধ্যাদের সাথে প্রতিটি ঘটা অঘটনের সাথে জড়িত? তার বাবা এসবের পিছনে আছে সে তো জানত না। কিন্তু সে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, যেখানে তার ঘরেই শত্রু বসে আছে? তাকে অবিশ্বাস করাটাই তো স্বাভাবিক। কথাগুলো ভেবে মুখটা মলিন হয় আকাশের। কোথায় যেন শুনেছিল, হয় নারীরা পুরুষদের গড়ে, নয়তো নারীদের ছোঁয়ায় পুরুষেরা ধসে পড়ে। কথাটা একদম ভিত্তিহীন মনে হলে ও আজ ভীষণ অর্থপূর্ণ লাগল আকাশের কাছে। সে তো কখনো চায়নি কোনো নারী এসে তার জীবন গড়ে দিক। আর না তো চেয়েছে কোনো নারীর ছোঁয়ায় তার জীবনে ধস নামুক। কিন্তু সন্ধ্যা তার জীবনে এসেছিল, তারপর হারিয়ে ও গেল। আবার ও ফিরে এলো, তবে তাকে ভুলে গিয়ে। আকাশের মেয়েদের সাথে জোড়াতে না চাওয়ার কিছু কারণের মাঝে একটি কারণ ছিল, তার ধারণা মেয়েরা ভালোবাসতে জানে না। সত্যিই সন্ধ্যা তাকে ভালোবাসল না।
ভালোবাসলে তো একটু হলে ও বিশ্বাস করত। কিন্তু সন্ধ্যা তো আবেগে ভেসে তাকে তার কিছু অনুভূতি জানিয়েছিল। সময়ের সাথে সেসব আবেগ উড়েও গিয়েছে। আকাশ যেসব কারণে মেয়েদের সাথে জড়ানোর ব্যাপারে কখনো বিন্দুমাত্র ইন্টারেস্ট দেখায়নি, সেসবের মাঝে একটি কারণ তার সাথে ফলে গেল। আসমানি নওয়ান ছেলের সামনে এসে দাঁড়িয়েছে বেশ কিছুক্ষণ আগে। আকাশ যেই যে মাথা নিচু করে স্ট্যাচু হয়ে বসে আছে। একটুও নড়চড় নেই। আসমানি নওয়ানের হাতের বরফ থাপ্পড় দুটো খুব জোরে দিয়েছিল। আকাশের ফর্সা গালে হাতের ছাপ পড়েছে, আসমানি নওয়ান নিচে থাকতেই খেয়াল করেছে এটা। ছেলের কষ্টে তার বুকটা ভারী হয়ে আসছে। মৃদুস্বরে ডাকল, আব্বা। মায়ের কণ্ঠে আকাশ মাথা উঁচু করে তাকায়। আকাশের লাল চোখজোড়া আসমানি নওয়ানের চোখে পড়ে। তিনি মৃদুস্বরে বলেন, তুমি তো জানো আব্বা, জান্নাতের সাথে কত কিছু ঘটছে, এরপর ও ওর সাথে এইরকম ব্যবহার করলে ওর মানসিক অবস্থা খারাপ হইয়া যাইব। আকাশ হঠাৎই উঠে দাঁড়িয়ে তার মাকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, আমি সব জানি মা। কিন্তু সন্ধ্যামালতী আমার থেকে শুধু পালাতে চাইছিল। তুমি জানো, ও অন্য একটা ছেলের হাত ধরে হাঁটছিল মা। এসব দেখে আমার মাথা ঠিক ছিল না। ও আমায় ভুলে গিয়েছে মা। সন্ধ্যামালতী আমাকে বলে গিয়েছিল আমি যেন কোন এক সন্ধ্যায় ওকে মনে করি। কিন্তু সন্ধ্যামালতী আমাকে মনে রাখতে বলে ও নিজেই আমাকে ভুলে গিয়েছে মা। আকাশের কণ্ঠ রোধ হয়ে আসে। আসমানি নওয়ানের চোখজোড়া ভিজে যায়। তার ছেলে কোয়েটামস হলো কত কষ্ট পাচ্ছে সে তো জানে। কি বলবেন তিনি? কিন্তু সন্ধ্যাকেই বাকি বলবেন? মনের উপর কি কারো জোর চলে? আসমানি নওয়ান আকাশের পিঠে হাত বুলিয়ে বলেন, আব্বা তুমি নিজেকে একটু শক্ত কর। আমি জান্নাতরে বোঝামু। আকাশ তার মাকে ছেড়ে ঝাপসা চোখজোড়া মুছে নেয়। আবার ও ডিভানে বসে চোখজোড়া বুজে বলে, তুমি যাও মা, আমার ভালো লাগছে না। আসমানি নওয়ান ছেলের পানে চেয়ে রইল। ছেলেকে কি বলে সান্ত্বনা দিবেন তিনি? তার কাছে যে শব্দ নেই। দীর্ঘশ্বাস ফেলে আকাশের গালে বরফ লাগালে আকাশ ছ্যাঁত করে উঠে বলে, কি করছ? বরফ লাগিয়ে দিচ্ছি। গাল লাল হয়ে আছে। আকাশ মায়ের হাত সরিয়ে দিয়ে আবার ও চোখ বুজে নেয়। বা হাত কপালের উপর রেখে বিষণ্ণ কণ্ঠে বলে, আমার উপরে ব্যথা লাগেনি মা। পারলে ভেতরের ব্যথা সারানোর মলম আমার সন্ধ্যামালতীকে এনে দাও। আসমানি নওয়ান অসহায় চোখে চেয়ে রইল ছেলের পানে। অনেকক্ষণ থেকে টেবিলের উপর আকাশের ফোন বাজছে। আকাশ বিরক্ত হয়। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ফোন নিয়ে রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে নিয়াজ বিচলিত কণ্ঠে বলে, আকাশ খুবই ইম্পর্টেন্ট কথা বলতে কল করেছি। গুড নিউজ বলতে পারো। আকাশ ভ্রু কুচকে বলে, কি? নিয়াজ দ্রুত বলে, তোমার বউ সন্ধ্যা আর ওর ভাই কি যেন একটা নাম, ওরা দুজনেই বেঁচে আছে। ভাবো একবার। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, তোমার কি খেয়ে আর কাজ নেই? ডাক্তার হয়ে এত ফালতু টাইম কোথায় পাও? পেশেন্টদের বসিয়ে রেখে ফালতু কাজে বিজি থাকো। এই জন্যই তোমার হসপিটালের পেশেন্টরা সুস্থ হয় না সহজে। আকাশের কথা শুনে নিয়াজ চোখমুখ কুঁচকে নেয়। মানে এই আকাশের ভালো করতে গিয়ে এখন তাকেই কথা শোনাচ্ছে। ভাবল এ বউয়ের শোকে আধ পাগল হয়ে আছে। খবরটা দিল খুশি হবে। উল্টে তাকেই কথা শোনাচ্ছে। তার ভালো মানুষ হওয়াই ভুল হয়েছে। আকাশের মার খেয়েও আবার তারই উপকার করতে যায়। নিয়াজ রেগে বলে, আমি তোমার উপকার করছিলাম। আকাশ রেগে বলে, আমি বলেছি তোমাকে আমার উপকার করতে? নিয়াজ বিরক্ত হল। সত্যিই সে রোগীকে ওয়েটিংয়ে রেখে একে সংবাদ দিতে এলো। কিন্তু ব্যবহার দেখে নিয়াজের নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করল। তবুও নিজেকে দমাল। ভাবল, আকাশ হয়তো ভাবছে সে মজা করছে। কিন্তু না। সে তো আজকে দেখল ওই ইরা নামের মেয়েটির সাথে এরা সবাই। অতঃপর বলে, তুমি বিশ্বাস করছো না তো? ওরা হসপিটালেই আছে। ওয়েট, আমি পিক উঠিয়ে দিচ্ছি। আকাশ রেগে বলে, সন্ধ্যামালতির পিক উঠালে তোমার দুহাত একদম কেটে ফেলব নিয়াজ। নিয়াজ হতাশ হয়ে বলে, রাখছি। আকাশ এবার শান্ত কণ্ঠে বলে,
ওরা হসপিটালে কি করছে? নিয়াজ ভাবলেশহীনভাবে বলে, এসে দেখে যাও। আমার সময় নেই। পেশেন্ট ওয়েট করছে। আকাশ বিরক্ত হয়ে বলে, বলো। নিয়াজ একটু হেসে বলে, প্লিজ বললে বলতে পারি। নিয়াজের ফাজলামি ধরতে পেরে আকাশ রেগে বলে, থাপ্পড় খাবে। নিয়াজ বিরক্ত হল, কিন্তু আর কথা না বাড়িয়ে বলল, ইরা নামের একটি পেশেন্টের সাথে আছে দেখলাম। আকাশ অবাক হয়ে বলে, কোন ইরা? আমি কিভাবে জানব কোন ইরা? পিক উঠিয়ে দাও তো। নিয়াজ চোখ বড় বড় করে বলে, পাগল নাকি? মেয়েদের পিক তুলতে গিয়ে গণপিটুনি খাব? আকাশ ভাবলেশহীনভাবে বলে, তো খাও। কেমন বেয়াদব দেখ, কিভাবে তাকে মার খেতে বলছে। নিয়াজ রেগে খট করে কল কেটে দেয়। আকাশ বিরক্ত হল। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, কোন ইরা আব্বা? আকাশ ফোন রেখে বলে, বুঝতে পারছি না মা। রেডি হও তো, হসপিটালে গিয়ে একটা খোঁজ নিই। আসমানি নওয়ান সম্মতি দিলেন। দীর্ঘশ্বাস ফেললেন একটা। আর সময় নষ্ট না করে রেডি হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। আকাশ, আসমানি নওয়ান আর শিমু হসপিটালে এসে আইসিইউ রুমের বাইরে ইরার মাকে পেয়ে যায়। ইরার মা, আসমানি নওয়ান দুজনেই দুজনকে দেখে ভীষণ অবাক হয়। এরপর ইরার মা আসমানি নওয়ান, আকাশকে সব ঘটনা বললে আসমানি নওয়ান কান্নায় ভেঙে পড়েন। আকাশ চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ইরার মা হিজাবের কোনা দিয়ে চোখ মুছলেন। শিমুর মুখে বিস্ময়ের ছাপ। সাথে ইরার কথা ভেবে মলিন মুখে দাঁড়িয়ে আছে। ইরা যে তাদের আপন কেউ এটা সে আজকেই জানল। তার মাকেও কল করে জানিয়েছে ইরাকে দেখতে আসছে সে। শিমু সবার উপর একটু রেগে আছে। তাকে কেউ কিছু জানায়নি এজন্য। আসমানি নওয়ান নাক টেনে আফসোসের সুরে বলে, তুমি ইরা মায়ের একটা খবর দিল না ভাবি। আকাশ এই শহরে কত খুঁজেছে তোমাদের। আমি তো তোমার বাবার বাড়ি চিনতাম না। ইরার মা মলিন গলায় বলে, তোমার স্বামীকে খুব ভয় লাগে আসমানি। আমার আধমরা মেয়েটার যদি কিছু করে ফেলত, সেই ভয় তোমার সাথে যোগাযোগ করার সাহস পায়নি। আসমানি নওয়ান কাঁদতে কাঁদতে বলেন, আমার ভাইজানের একটা খবর দিতে পারতে। এই কাজটা একদম ঠিক করনি। আমি আমার ভাইজানকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। ইরার মা কিছু বলল না। আকাশের বাবাকে ভরসা করেন না তিনি। আল্লাহ না করুক, তাদের যদি কিছু করে দিত। সে জানে, তার জায়গা থেকে সে কেমন পরিস্থিতিতে ছিল। আকাশ গটগট পায়ে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায়। এত চাপ নিতে পারছে না সে। তার বাবার আর কয়টা কুকীর্তি সে ছেলে হয়ে হজম করবে? একদিকে বলতে গেলে সন্ধ্যাকে হারিয়েই ফেলেছে, এতেই আধমরা হয়ে গিয়েছে। সাথে বাবার করা কাজ একটার পর একটা সামনে আসছে। দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে দাঁড়িয়ে রইল। কাপা কণ্ঠে বিড়বিড় করল, আল্লাহ সহ্য শক্তি দাও। ইরার মা শিমুকে নিয়ে একটুখানি ক্যান্টিনে গিয়েছে। আসমানি নওয়ান নিজেকে সামনে আইসিইউ রুমে প্রবেশ করতে গেলে তখন ই রুম থেকে সৌম্য বেরিয়ে আসে। আসমানি নওয়ান অবাক হয়ে বলে, তুমি এইখানে? সৌম্য নিজেও অবাক হয় আসমানি নওয়ানকে এখানে দেখে। আকাশের ফ্যামিলিটাকেই তার সহ্য হচ্ছে না। সেখানে আবার ওইনি, তাও আবার ইরার রুমে যেতে চাইছিল। ইরার সাথে খারাপ কিছু করবে নাকি? অতঃপর রেগে বলে, আপনি এখানে কেন এসেছেন? বের হন এখান থেকে। আসমানি নওয়ান হতভম্ব হয়ে যায়। সৌম্যর ব্যবহার তার একটুও ভালো লাগল না। তবুও নিজেকে সামলে বলে, সামনে থেকে সরে দাঁড়াও। আমি ইরা মাকে দেখতে এসেছি। আর ভালোভাবে কথা বলো। আমি তোমার গুরুজন। সৌম্য আগের চেয়েও দ্বিগুণ রেগে যায়। অতঃপর রাগান্বিত স্বরে বলে, আপনাদের মতো মানুষদের সাথে আমি এর চেয়ে ভালোভাবে কথা বলতে পারি না। আমি কখনোই আপনাকে ইরার রুমে ঢুকতে দিব না। আপনারা আসলেই মানুষ তো? আর কত মানুষের ক্ষতি করবেন? আসমানি নওয়ানের এবার সহ্য করতে না পেরে সৌম্যর গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। তখনই সেখানে আকাশ, ইরার মা আর শিমু এসে দাঁড়ায়।
সৌম্যর বলা লাস্ট কথাগুলো আর আসমানি নওয়ানের সৌম্যকে থাপ্পড় মারা দেখে সকলে হতভম্ব হয়ে যায়। আসমানি নওয়ান সৌম্যর উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলেন, তুমি ভীষণই বেয়াদব একটা ছেলে। জ্যোৎস্নার ছেলে এরকম কি করে হতে পারে আমি তো ভাবতেই পারছি না। ভুলেও আমার সামনে বেয়াদবি করবে না। আমি আমার সন্তানদের যতটা ভালোবাসতে জানি ততটা শাসনও করতে জানি। তোমাকে আদব শেখাতে আমার দুদিনও সময় লাগবে না। কথাগুলো আসমানি নওয়ান শক্ত করে বললেও তার চোখের কোণে পানি লেগে আছে। আকাশ এগিয়ে এসে তার মাকে সরিয়ে দিয়ে সৌম্যর কলার ধরে সাইড দিকে নিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুই ইরার রুমে ঢুকতে না দেয়ার কে? আমি আমার মামাতো বোনের রুমে যাব, আমার মা তার ভাতিজির রুমে যাবে। তুই বাধা দেয়ার কে রে? সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। মামাতো বোন? ইরা তো তার ও মামাতো বোন। আকাশ আবার ও সৌম্যকে গায়ের জোরে ধাক্কা দেয়। সৌম্য পড়তে পড়তে বেঁচে যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার চোখে মুখে বিস্ময়। আসমানি নওয়ান আর ইরার মা এগিয়ে এসে আকাশকে টেনে সরিয়ে দিল। আকাশ সৌম্যর দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে আইসিইউ রুমে প্রবেশ করে। আকাশের মা দুর্বল শরীরটা টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসল। মন, শরীর সব দুর্বল লাগছে তার। ইরার মা এগিয়ে এসে অবাক হয়ে বলে, তুমি তো এমন ছেলে নয় সৌম্য। কাউকে অসম্মান করে কথা বল না। তাহলে তোমার খালার সাথে এমন করলে কেন বাবা? সৌম্য বিস্ময় চোখে তাকায় ইরার মায়ের দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে আসমানি নওয়ানের দিকে তাকালে দেখল ভদ্রমহিলা মায়ামায়া দৃষ্টিতে সৌম্যর দিকেই চেয়ে আছে। চোখজোড়া জলে ভরা। সৌম্য আসমানি নওয়ানের দিকে দৃষ্টি দেখে ঢোক গিলল। এরপর থেমে থেমে বলে, উনি আমাদের কে আন্টি? ইরার মা অবাক হয়। সে তো ভেবেছিল এরা সবাই সবাইকে চিনে, তার কারো সাথে যোগাযোগ নেই, তাই সে এসব খবর জানে না। অতঃপর কণ্ঠে বিস্ময় ঢেলে বলেন, আসমানি তোমার বড় খালা। আর শিমুর মা, ওর নাম তারা, সে তোমার ছোট খালা। আর জ্যোৎস্না তো তোমার ইমা। তোমাকে যে সেদিন বললাম তোমার মায়েরা 3 বোন, তুমি জানতে না? সৌম্য বাকিন হয়েছে রইল আসমানি নওয়ানের পানে। ইরার মা এগিয়ে গিয়ে বলে, আসমানি তুমি সৌম্যকে চিনতে না? আসমানি নওয়ান মলিন গলায় বলেন, চিনতাম না। আগে তো কখনো দেখিইনি ওকে। জান্নাতকে আনার পর চেহারা দেখে মনে হয়েছিল এটা আমার বোনের ছেলে। একটু থেমে সৌম্যর দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলেন, ওর কুলাঙ্গার বাপ আমাকে বলেছিল সৌম্য নাকি সন্ধ্যার সৎ ভাই। আকাশের বাপ আর এই সৌম্যর বাপ, এই দুটো মানুষের পরিণতি যে কত ভয়ঙ্কর হবে এইটা তুমি কল্পনাও করতে পারবা না ভাবি। আমার সহ্যের সীমা ভেঙে দিল এই দুটো মানুষ। কথাগুলো বলে থামল আসমানি নওয়ান। আজ আর আঞ্চলিক ভাষায় কথা বললেন না তিনি। আসছে না কেন যেন। সৌম্য স্তব্ধ চোখে চেয়ে আছে। তার অনুভূতি ঠিক কি নিজেও বুঝতে পারছে না। সন্ধ্যা রুম থেকে বাইরে বেরোতে যাচ্ছিল, তার আগেই বাইরে প্রত্যেকের বলা কথা সব শুনেছে, সাথে বুঝেছেও। তার মাথা ঘুরছে। এটা কোথায় এসে পড়ল? যেন সব একই সূত্রে গাঁথা। হঠাৎই দরজা ঠেলে ভেতরে আকাশকে ঢুকতে দেখে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ সন্ধ্যাকে দেখে অবাক হল না। মাত্র রাগ করে এই রুমে প্রবেশ করলেও সন্ধ্যার মুখ দেখে চোখে মুখে শীতলতা ভর করে। কিছুক্ষণ আগে বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা যেন আকাশের মনে কিছু সময়ের জন্য ঢেকে গেল। তার শুধু মনে পড়ল সে সন্ধ্যাকে বের করে দিয়ে মুখের উপর ঠাস করে দরজা আটকে দিয়েছিল। তখন বলেছিল সামনে দেখলে জন্তু কবর দিবে। অথচ এখন সব ভুলে খেয়েই হারিয়ে সন্ধ্যাকে জড়িয়ে নেয় অপরাধীর ন্যায় বলে। সরি। সন্ধ্যা ঢোক গিলল। আকাশের ব্যবহারে সে অবাক না হয়ে পারে না। সে কত কিছু করল, মুখে থুতু পর্যন্ত দিয়েছে। আসার পথে বাইকে বসে বসে এটার জন্য চোখের পানি ফেলেছে সে। অথচ এখন আকাশ নিজেই তাকে সরি বলছে। ভাবনার মাঝেই আকাশ সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার গালে দুহাত রেখে নরম কণ্ঠে বলে, ঘৃণার পরিমাণ কমাও। এত লোড নিতে পারি না। দুর্বল হার্টের পেশেন্ট আমি। সন্ধ্যা আকাশের কথার আগামাথা কিছুই বুঝল না।
অতঃপর আকাশের দিকে বোকা চোখে চেয়ে রইল। চলবে ইনশাআল্লাহ।